আমি ভূত বিশ্বাস করতাম না, অন্তত সেই দিন পর্যন্ত না। ২০১৯ সাল, বর্ষার শেষ দিক। আমি গিয়েছিলাম কিশোরগঞ্জের এক গ্রামে, মামার বাড়ি। গ্রামটা খুব শান্ত, দিনে রোদে ঝলমলে, কিন্তু সন্ধ্যা নামলে চারপাশে যেন অন্য এক আবহ। মামার বাড়ির পেছনেই বিশাল শালবন। লোকজন বলে ওই বনের ভেতরে একটা পোড়া বাড়ি আছে, আর রাতে সেখানে কারোর কান্নার শব্দ শোনা যায়। আমি এসব শুনে হেসেছিলাম, কারণ আমি যুক্তিতে বিশ্বাস করি। কিন্তু সেদিন সব যুক্তি ভেঙে গিয়েছিল। সেদিন বিকেলে আমি আর আমার কাজিন নাফি বনে ঢুকলাম। সূর্য তখনও পুরো নামেনি, আলো আঁধারি পরিবেশ। পাতার উপর পা ফেললে খসখস শব্দ হচ্ছিল। নাফি বলল, ভাই, সন্ধ্যার আগেই বের হয়ে যাব। আমি হাসলাম, ভূত দেখলে সেলফি তুলবি? ও হেসেছিল, কিন্তু সেই হাসি আর বেশি সময় টেকেনি। কারণ হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। ঝিঁঝি পোকা নেই, পাখির ডাক নেই, বাতাসও যেন থেমে গেছে। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন বনটা আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর আমি প্রথম শুনলাম সেই শব্দটা, দূর থেকে আসা মেয়েলি কান্না, ধীরে, করুণ, টানা। হুঁ হুঁ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। নাফি ফিসফিস করে বলল, ভাই, ফিরি চল। কিন্তু আমার ভেতরে কৌতূহল কাজ করছিল। আমরা শব্দের দিকে এগোতে লাগলাম। গাছের ফাঁক দিয়ে হঠাৎ একটা ভাঙা দেয়াল দেখা গেল। আরেকটু কাছে যেতেই বুঝলাম এটা একটা পুরনো বাড়ি, জ্বলে কালো হয়ে যাওয়া। দেওয়ালে আগুনের দাগ, জানালায় কাঁচ নেই, ভেতরটা অন্ধকার। আর তখনই কান্নার শব্দটা থেমে গেল, একদম হঠাৎ। তারপর একটা কণ্ঠস্বর, খুব কাছে, খুব ঠান্ডা, আমারে রেখে যাইস না। আমার বুকের ভেতর ধপ করে উঠল। নাফি আমার হাত শক্ত করে ধরল। আমি চারপাশে তাকালাম, কেউ নেই, কিন্তু কণ্ঠস্বরটা আমাদের পাশ দিয়েই যেন ভেসে গেল। আমরা দৌড়তে শুরু করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, যে পথ দিয়ে এসেছিলাম সেই পথটা পাচ্ছি না। চারদিকে একই গাছ, একই শুকনো পাতা, একই ছায়া। আমরা যত দৌড়াই মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি। নাফি কাঁদতে শুরু করল, ভাই, কেউ আমাদের নিয়ে খেলতেছে। আর তখনই আমাদের সামনে দাঁড়িয়ে গেল সে, একটা মেয়ে, লম্বা চুল সামনে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না, সাদা পোশাক, কিন্তু নিচের দিকটা কালো ছাইয়ের মতো। আর তার পা মাটিতে নেই, ভাসছে। আমার গলা শুকিয়ে গেল, আমি কথা বলতে পারছিলাম না। সে ধীরে ধীরে মাথা কাত করল, একটা অস্বাভাবিক ভাঙা কোণে। তারপর বলল, আমি যখন চোখ খুললাম, চারপাশে গন্ধ, পোড়া কাঠের গন্ধ, পুরনো ভেজা ছাইয়ের গন্ধ। আমার মাথা ঝিমলিম করছিল। ধীরে ধীরে উঠে বসতেই বুঝলাম আমি সেই পোড়া বাড়ির ভেতরে। কিন্তু আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম, আমি ভেতরে এলাম কিভাবে? আমার পাশে মাটিতে ছাই ছড়িয়ে আছে, আর সেই ছাইয়ের ওপর আঙুল দিয়ে কেউ লিখেছে, আর একজন লাগবে। আমার বুকের ভেতর বরফ জমে গেল। নাফি কোথায়? আমি দাঁড়িয়ে ডাকলাম, নাফি! কোনো উত্তর নেই, শুধু ভাঙা ছাদের ফাঁক দিয়ে বাতাস ঢুকে শোঁ শোঁ শব্দ করছে। আমি বের হওয়ার জন্য দরজার দিকে এগোতেই পায়ের নিচে ছাই কেমন যেন নরম লাগল। হঠাৎ মনে হল, এই ছাই শুধু কাঠের না, এখানে অন্য কিছুও পুড়েছিল। মানুষ। ভাবনাটা মাথায় আসতেই হঠাৎ আমার সামনে ছাইয়ের ওপর আবার অক্ষর ভেসে উঠতে লাগল, নিজে নিজে, ধীরে ধীরে, যেন অদৃশ্য আঙুল লিখছে,
আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। লেখা শেষ হল। রায়হান আমার নাম। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কেউ আমাকে দেখছে, খুব কাছে থেকে। হঠাৎ পেছন থেকে খুব ধীরে একটা শব্দ, তুই ফিরছিস না কেন? আমি ধীরে ধীরে ঘুরলাম। দরজার পাশে দাঁড়িয়ে আছে সে, আগের সেই মেয়েটা, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখের অর্ধেক পুড়ে কালো, চামড়া ঝুলে আছে, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁট যেন আগুনে গলে গিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে আছে, একদম স্থির। তারপর সে বলল, ওরে রেখে যাস না। আমার বুক কেঁপে উঠল। নাফি কোথায়? সে ধীরে ধীরে হাত তুলল, বাড়ির ভেতরের অন্ধকার কোণের দিকে ইশারা করল। আমি না চাইলেও পা এগোতে লাগল। মনে হচ্ছিল কেউ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। কোণের কাছে যেতেই দেখলাম মাটিতে পড়ে আছে নাফি, চোখ বন্ধ, শরীর নিথর। আমি দৌড়ে গিয়ে ওকে ঝাঁকাতে লাগলাম, নাফি উঠ, প্লিজ উঠ। হঠাৎ ওর চোখ খুলে গেল, কিন্তু ওর চোখের মনি নেই, পুরো সাদা। ও খুব ধীরে বলল, ও আমাদের ছাড়বে না। তারপর ওর ঠোঁটের কোণা থেকে কালো ছাই বের হতে লাগল। আমি পিছিয়ে গেলাম। ওর শরীর কাঁপতে লাগল। আর তারপর নাফি হঠাৎ উঠে বসল, কিন্তু ওর কণ্ঠস্বর আর ওর মতো না, একটা মেয়েলি কণ্ঠ। একজন তো হয়ে গেছে। আমি বুঝলাম সে ওর ভেতরে ঢুকে গেছে। হঠাৎ বাড়ির দেয়ালে আগুনের মতো ছবি ভেসে উঠতে লাগল। আমি দেখলাম এই বাড়িতে একসময় একটা পরিবার থাকত, মা, বাবা আর একটা মেয়ে। গ্রামের লোকেরা বলতো মেয়েটা অশুভ, কারণ সে রাতে একা বনে যেত। লোকজন তাকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। এক রাতে এই বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। মেয়েটা ভেতরে আটকা পড়ে। সে চিৎকার করেছিল, কিন্তু কেউ তাকে বাঁচায়নি। সে পুড়ে মরেছিল, কিন্তু পুরোপুরি যায়নি। আমি নাফিকে ধরে টানতে লাগলাম, কিন্তু ওর শরীর অস্বাভাবিক শক্ত। সে আমার দিকে তাকিয়ে হাসছে, মেয়েলি কণ্ঠে বলছে, তুই তো বলছিলি ভূত নাই। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে শুরু করল। দেয়াল থেকে ছাই ঝরছে। আমি মরিয়া হয়ে দরজার দিকে দৌড় দিলাম। এইবার দরজা খোলা। আমি বের হয়ে ছুটতে লাগলাম। পেছনে তাকাইনি, শুধু দৌড়েছি। অনেকক্ষণ পর হঠাৎ বুঝলাম আমি বনের বাইরে, গ্রামের রাস্তার উপর দাঁড়িয়ে। মানুষজন আমাকে ঘিরে আছে। মামা চিৎকার করে বলছেন, রায়হান, তুই কোথায় ছিলি? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, নাফি, ভেতরে। লোকজন দল বেঁধে বনে গেল, কিন্তু তারা যখন ফিরে এলো তাদের মুখ সাদা। মামা কাপা গলায় বললেন, ওখানে কোনো বাড়ি নাই। আমি বললাম, কি? ওখানে শুধু পুরনো পোড়া মাটি আছে। বাড়ি বহু বছর আগেই ভেঙে গেছে। আমি কথা বলতে পারছিলাম না, কারণ আমার হাতে এখনও লেগে আছে কালো ছাই, আর সেই ছাইয়ের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠছে লেখা, এখনও একজন বাকি। আমি এখনও বুঝতে পারছিলাম না আমি যা দেখেছি তা কি সত্যি ছিল, নাকি পুরোটা একটা দুঃস্বপ্ন। কিন্তু আমার হাতে লেগে থাকা কালো ছাইটা বলছিল এটা স্বপ্ন না, ওটা বাস্তব। আর নাফিকে সেদিন আর পাওয়া যায়নি। গ্রামের লোকজন বলল ও হয়তো অন্য দিক দিয়ে বের হয়ে গেছে, কিন্তু আমি জানতাম সে বের হয়নি, সে ভেতরেই রয়ে গেছে। সেই রাতেই ঝড় উঠল, আকাশ কালো, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ঘরে শুয়ে আছি, ঘুম আসছে না। বারবার মনে হচ্ছে কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ টক টক টক, জানালায় শব্দ, ধীরে, নিয়মিত। আমি সাহস করে পর্দা সরালাম। বাইরে কেউ নেই, কিন্তু কাঁচের ওপরে ছাই দিয়ে লেখা, আমি ফিরছি। আমার বুকের ভেতর ধপ করে উঠল। হঠাৎ কাঁচের ওপাশে একটা মুখ ভেসে উঠল, পোড়া, অর্ধেক চামড়া নেই, চোখ দুটো ফাঁকা। সে ধীরে ধীরে হাসছে, কিন্তু তার ঠোঁট নড়ছে না। হাসির শব্দটা আসছে আমার ঘরের ভেতর থেকে। পেছন থেকে একটা পরিচিত গলা, ভাই। আমি ধীরে ঘুরলাম। ঘরের কোণে দাঁড়িয়ে নাফি, ভেজা, কাদা মাখা, কিন্তু তার চোখ পুরো কালো, সাদা অংশ নেই।
সে খুব ধীরে বলল, ও আমাকে ছাড়ে নাই। আমার গলা শুকিয়ে গেল। তুই বেঁচে আছিস? সে মাথা কাত করল, ঠিক সেই মেয়েটার মতো, একই ভাঙা কোণে। তারপর বলল, আমি একা না। হঠাৎ তার পেছনে ছায়া ঘন হতে লাগল। দেয়ালের ওপর লম্বা হয়ে উঠল একটা অবয়ব, চুল ঝুলে আছে, আগুনে পোড়া মুখ। সে ফিসফিস করে বলল, আগুন নিভে নাই। পরদিন সকালে আমি গ্রামের এক বৃদ্ধের কাছে গেলাম, নাম কাদের চাচা। তিনি অনেক পুরনো ঘটনা জানেন। আমি সব বললাম। তিনি চুপ করে শুনলেন, তারপর খুব ধীরে বললেন, এই ঘটনা নতুন না। প্রতি 7 বছর পর পর বনের দিক থেকে একজন করে মানুষ হারায়, আর সবার আগে দেখা যায় পোড়া মেয়েটার ছায়া। আমি জিজ্ঞেস করলাম, ওর নাম কি ছিল? কাদের চাচা বললেন, মেহেরুন। গ্রামের লোকেরা তাকে ডাইনি বলেছিল, কারণ সে নাকি আগুনের সঙ্গে কথা বলত। কিন্তু আসল সত্য, গ্রামের প্রভাবশালী কয়েকজন তাকে অপবাদ দিয়ে এই বাড়িতে আটকে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকার আজও নাকি শোনা যায়। আমি কাঁপা গলায় বললাম, ও কেন আমাদের নিল? চাচা আমার দিকে তাকালেন, তার চোখে ভয়। কারণ তুই হাসছিলি। আমি স্তব্ধ। যেদিন কেউ ওকে বিশ্বাস করে না, সেদিনই সে একজন নেয়। সেই রাতেই নাফি নিখোঁজ। মামা বললেন সে ঘর থেকে উধাও, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমি বুঝলাম সব শেষ হয়নি, আমাকে আবার বনে যেতে হবে, কারণ ও বলেছিল এখনও একজন বাকি। আমি একা শালবনের দিকে হাঁটলাম। রাত, চাঁদ মেঘে ঢাকা। বনের ভেতরে ঢুকতেই আবার সেই নিস্তব্ধতা, আর সামনে ধীরে ধীরে ভেসে উঠল পোড়া বাড়ি। এবার পরিষ্কার, আগের চেয়ে বড়। জানালার ভেতর আগুন জ্বলছে, আর দরজার সামনে দাঁড়িয়ে নাফি। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই আসছিস, ভালো করছিস। তার পেছনে দাঁড়িয়ে মেহেরুন। সে বলল, আজ আগুন আবার জ্বলবে। হঠাৎ আমার চারপাশে আগুনের বৃত্ত তৈরি হল, কিন্তু আগুনে কোনো তাপ নেই, শুধু শীতলতা, বরফের মতো ঠান্ডা। আমি বুঝলাম এটা আসল আগুন না, এটা অভিশাপ। মেহেরুন ধীরে ধীরে এগিয়ে আসছে, তার চোখে পানি, কিন্তু সেই পানি কালো। সে বলল, আমারে কেউ বিশ্বাস করে নাই। তার হাত আমার দিকে বাড়ল, তার আঙুল ছুঁতেই আমি আগুনের ভেতরে পড়ে গেলাম। চারদিকে শুধু চিৎকার, আর সেই চিৎকারের ভেতর একটা শব্দ স্পষ্ট, চক্র শেষ হয়নি। আমি এখন হাসপাতালে। 3 দিন পর জ্ঞান ফিরেছে। সবাই বলছে আমি বনে অজ্ঞান হয়ে পড়েছিলাম, নাফির কোনো খোঁজ নেই। কিন্তু গত রাতে হাসপাতালের বেডের পাশে ছাই দিয়ে লেখা ছিল, 7 বছর পর আবার। হাসপাতালের সেই লেখাটা, 7 বছর পর আবার, ওটা দেখার পর আমি বুঝেছিলাম এটা শেষ হয়নি। ডাক্তাররা বলেছিল আমি 3 দিন নিখোঁজ ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন আগুনের ভেতরে আটকে ছিলাম অনেক বছর। আমার হাতের তালুতে তখনও হালকা পোড়া দাগ, কিন্তু আমি আগুনে পুড়িনি। তাহলে দাগ এলো কিভাবে? হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি আবার কাদের চাচার কাছে গেলাম। তিনি আমাকে দেখে চুপ করে রইলেন। তারপর বললেন, তুই এখন ওর সাথে বাঁধা পড়ে গেছিস। আমি বললাম, চক্র ভাঙার উপায় কি? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। যে আগুনে ওকে মারা হয়েছিল, সেই আগুনেই ওকে মুক্তি দিতে হবে। আমি বুঝলাম না। তিনি বললেন, গ্রামের যারা ওরে পুড়াই ছিল, তাদের রক্তের কেউ এখনো বেঁচে আছে। আমার বুক কেঁপে উঠল, কারণ সেই তালিকায় ছিল আমার মামার নাম। আমি মামার মুখোমুখি হলাম। প্রথমে তিনি অস্বীকার করলেন, কিন্তু যখন আমি মেহেরুনের নাম বললাম, তিনি কেঁপে উঠলেন। অনেক বছর আগে গ্রামের প্রভাবশালীরা মেহেরুনকে ডাইনি অপবাদ দেয়, কারণ সে তাদের অন্যায় কাজের প্রতিবাদ করেছিল। তাকে চুপ করানোর জন্য আগুনে পুড়িয়ে নেওয়া হয়। মামা তখন তরুণ ছিলেন, তিনি থামাতে পারেননি, কিন্তু থামানো নেই। আমি বুঝলাম, অভিশাপ শুধু প্রতিশোধ না, এটা অন্যায়ের স্মৃতি। সেই রাতেই আমরা শালবনে গেলাম, আমি আর মামা। হাতে কেরোসিন না,
হাতে পানি। কাদের চাচা বলেছিলেন, আগুন দিয়ে আগুন নেভানো যায় না, সত্যি দিয়ে যায়। আমরা সেই পোড়া জায়গায় পৌঁছালাম। আজ বাড়িটা নেই, শুধু কালো মাটি। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, ছাই উঠতে লাগল। তারপর ধীরে ধীরে মেহেরুনের অবয়ব ভেসে উঠল। সে আগের মতো ভয়ঙ্কর না, তার চোখে এবার রাগের চেয়ে কষ্ট বেশি। সে বলল, ওরা কেউ দোষ মানে নাই। মামা কাঁপতে কাঁপতে সামনে এগোলেন। তিনি হাঁটু গেড়ে বসে বললেন, আমরা ভুল করছি, আমরা পাপ করছি। তার চোখে পানি। প্রথমবারের মতো কেউ স্বীকার করল। হঠাৎ চারপাশের বাতাস বদলে গেল, আগুনের গন্ধ মিলিয়ে যেতে লাগল। মেহেরুন আমার দিকে তাকাল। তার মুখের পোড়া অংশ ধীরে ধীরে ঠিক হতে লাগল। সে খুব শান্ত গলায় বলল, সত্যি দেরিতে আসে, কিন্তু আসে। তারপর সে আকাশের দিকে তাকাল, আর ধীরে ধীরে ছাই হয়ে মিলিয়ে গেল। নাফির দেহ পাওয়া যায়নি, কিন্তু সেই রাতের পর আর কেউ নিখোঁজ হয়নি। শালবনে আর কান্নার শব্দ শোনা যায় না। গ্রামের মানুষ এখন সেই জায়গায় ছোট্ট একটা স্মৃতিফলক বসিয়েছে, লেখা, মেহেরুন, অন্যায়ের আগুনে নিহত। 7 বছর পেরিয়ে গেছে, আর কিছু ঘটেনি। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু গতকাল আয়নায় দাঁড়িয়ে হঠাৎ লক্ষ্য করলাম আমার চোখের ভেতর 1 সেকেন্ডের জন্য সাদা অংশটা কালো হয়ে গিয়েছিল, আর খুব ধীরে একটা কণ্ঠ শুনলাম, চক্র ভাঙে না, রূপ বদলায়। আমি জানি না ওটা আমার কল্পনা নাকি আগুনের একটা অংশ এখনো আমার ভেতরে আছে।